আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। ক্রিয়েটিভ আলাপের আরেকটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। যুদ্ধের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে তাতে আহ, যে জায়গায় আমরা এসে পৌঁছেছি তাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধটা আরেকটু ক্রিটিক্যাল পর্যায়ে চলে যেতে পারে। কারণ ইরান কিছুক্ষণ আগে হুমকি দিয়েছে যে তারা বাব আল মানদেব যে আরেকটা প্রণালী আছে, স্ট্রেট অফ হরমুজ হচ্ছে উপসাগরীয় এলাকার এদিকে, আর ইয়েমেনের যে উপকূলটা আছে সেটা বাব আল মানদেব। বলছে যে বাব আল মানদেবকেও তারা এখন থেকে যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। এই হুমকিটা তখনই আসলো যখন ডোনাল্ড ট্রাম্প স্ট্রংলি বলেছে যে আইআরজিসি কে এবং ইরানকে বলেছে যে তোমরা যদি ডিল না করো তাহলে কঠিন পরিস্থিতি পরিণতির জন্য অপেক্ষা করতে হবে তোমাদেরকে, বা কঠিন পরিণতি তাদেরকে সামরিকভাবে দেওয়া হবে। আসলে ডিল করার জন্য ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন, খুব করে চাপ দিচ্ছেন, যাতে আইআরজিসি একটা ডিলে চলে আসে। আর ডিলটা অবশ্যই ইউএস এর পক্ষে হবে। কিন্তু এইসব ডিল তো আসলে মানা যাবে না মনে হচ্ছে ইরানের পক্ষ থেকেও। আবার ইরান যে ডিলের কথা বলছে ইউএসএ কে, সেটা যেটা আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি, যে সেগুলো তারা মানতে পারবে না, আমেরিকা মানতে পারবে না, ইসরায়েল মানতে পারবে না, বা ইসরায়েল মানবে না। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে পরিস্থিতি অনেক ঘোলাটে, অনেক ঘোলাটে। এই যুদ্ধ আসলে মনে হয় দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। আর এই দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে কিভাবে ইরান প্রতিক্রিয়া জানায় তা তো অবশ্যই দেখার বিষয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইউএসএ এই অঞ্চলে অনেক সংখ্যক আর্মি ডেপ্লয় করছে, যেটা সামরিক অ্যানালিস্টরা বলে যে এখানে যদি ইরানকে সামরিকভাবে বা স্থলপথে ফুট আর্মি দিয়ে অ্যাটাক করতে হয় তাহলে অন্তত 4-5 লাখ আমেরিকান সৈন্য বা ইসরায়েলি সৈন্য লাগবে টোটাল। এটাকে মানে তাও হবে না, হলে ভালো হবে। এটা ইরাকে যে আক্রমণ করেছিল তখন 4 লাখের মতন আমেরিকান সৈন্য ছিল ওখানে, বা যৌথ বাহিনীর সৈন্য ছিল। সেই পরিস্থিতি ইরানে করতে যেতে পারবে না। আবার হরমুজ স্ট্রেইটটাকে দখলে নিবে খার্ক দ্বীপ বা ওইখানকার আশেপাশের আম, যে দ্বীপগুলো আছে সেটা যদি দখলে নিয়ে ট্রাম্প যদি চায় যে না এটাকে আমি কন্ট্রোল করে রাখবো, হরমুজ প্রণালীটাকে গতিশীল রাখার জন্য, সেটাও করতে পারে। কিন্তু সেটা করতে গেলেও একটা বিপদ আছে। সবচেয়ে বড় বিপদ হচ্ছে হরমুজ প্রণালীতে যদি যে দখল করে নেয় একটা দ্বীপ বা দুইটা দ্বীপ, খার্ক দ্বীপ, তাতে ইরানের অর্থনৈতিক অনেক লস হবে ঠিকই, কিন্তু আমেরিকা ওখানে তাকে কন্টিনিউয়াসলি ইরানের হামলার মুখোমুখি হতে হবে। এবং সেই হামলা মোকাবেলা করার জন্য সৈন্য এমিউনিশন বছরের পর বছর এখানে রাখতে হবে, যেটা আসলে একটু অবাস্তব মনে হয়, হতে পারে। তবে ট্রাম্প আর আমেরিকার কৌশলের কাছে কৌশল কি হবে সেটা তো আর আমরা জানি না। হতে পারে যে তারা আহ, এমন কিছু ইউনিক কাজ করবে যেটা আসলে আমাদের চিন্তারও বাইরে। যুদ্ধ নিয়ে আইআরজিসিও যথেষ্ট পরিমাণ হোমওয়ার্ক করে রেখেছে বোঝা গেল, যদিও তাদের ধ্বংসযজ্ঞ অনেক হয়েছে তাদের দেশে ইরানে। প্রথম সারির অনেক লিডার মরে গেছে। হ্যাঁ, এরপরে হরমুজ প্রণালীর যে কমান্ডার হরমুজ প্রণালীটাকে কন্ট্রোলে রাখতো, সে আজকে সকালের দিকে হয়তো একটা স্ট্রাইকে মারা গেছে আজকে। এখন দেখা যাক, আসলে পরিস্থিতি খুবই ঘোলাটে এই যুদ্ধের সাথে। ও আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলে রাখা ভালো, যে ইরানের পারমাণবিক যে হামলাগুলো হয়েছে তাতে ইস্পাহান, ফর্দো, তারপরে আপনার কম, এইসব এলাকায় যে পারমাণবিক অবকাঠামো ছিল ওখানে হামলা কন্টিনিউয়াস ছিল। এরপরে নাতানজ, এসব তো ছিলই। কিন্তু রাশিয়া একটা প্রতিক্রিয়া জানিয়েছে, কারণ বুশেহের পারমাণবিক কেন্দ্রের খুব কাছাকাছি একটা মিসাইল মেরেছে ইসরায়েল অথবা আমেরিকা। এটা নিয়ে রাশিয়া প্রতিক্রিয়া জানিয়েছে। এখন রাশিয়ার প্রতিক্রিয়া হয়তো প্রতিক্রিয়া পর্যন্তই থাকে। তো আর ওই বুশেহের পারমাণবিক কেন্দ্র থেকে তো কিছুদিন আগে যুদ্ধের শুরুর প্রথম দিকে রাশিয়ান যত কর্মী ছিল তাদেরকে ফিরিয়ে নিয়েছে রাশিয়া। তবুও ওখানে রাশিয়ার স্বার্থটা মনে হয় বেশি বড়, সেজন্যই আর কি রাশিয়া প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে পুরা ইরান এই হরমুজ প্রণালী নিয়ে এখন যেই ধরনের বৈশ্বিক অনাস্থা অরাজকতা তৈরি হয়েছে, তাতে এই যুদ্ধ খুব সম্ভবত খুব শীঘ্রই থেমে যাচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নেই। আবার এমন হতে পারে যে যুদ্ধের পরিস্থিতি যত খারাপ হবে তত আন্তর্জাতিক চাপ দুই পক্ষের উপরই পড়বে, তারা বসতে বাধ্য হবে, এমন একটা একটা নেগোসিয়েশনে হয়তো আসতে বাধ্য হবে, সেটাও হয়তো তাদের ইচ্ছা থাকতে পারে। আর আরেকটা কথা যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমরা তথ্য ঘাটতে গিয়ে দেখলাম যে ইরানের
ইরানের একটি গ্রামে একটা ডিস্যালিনেশন পাম্পে, যেটা আসলে যেটার উপর 30টা গ্রাম ডিপেন্ড করে পানির, ওইখানকার পানির উপরে। সেই 30টা গ্রামের পানির যে ডিসেলিনেশন যে আহ, একটা কারখানা ছিল, সেটার উপর হামলা করেছে, যার ফলে 30টা গ্রামে লবণাক্ত পানি থেকে মুক্ত, মানে ডিসেলিনেটেড যে ওয়াটার পাওয়ার কথা, সেগুলো বন্ধ হয়ে গেছে। এটা একটা হামলার ব্যাপার হয়ে গেছে। আবার এই যুদ্ধের দৈর্ঘ্য পরিস্থিতিও বাড়ছে, কারণ হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি বৈদ্যুতিক কেন্দ্রে হামলা চালিয়েছে, যেটা আসলে যুদ্ধের বাইরে তারা আলোচনা করেছিল। মানে এখন আসলে কোনো জায়গায় বাকি নেই, মানে যে যেইভাবে পারে সেখানেই হামলা করছে। যুদ্ধটা অনেকটা মানে উন্মাদনার সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আমেরিকান সৈন্য ডিপ্লয়মেন্ট হওয়ার কারণে এখানে যেই যুদ্ধের এসকেলেশন হচ্ছে, সেটা আমেরিকা হয়তো এই যুদ্ধটাকে শেষ করতে চাইবে তাদের ওয়েতে। এটা করতে গেলে ইরানও ছাড়বে না। দুই পক্ষের মারাত্মক সংঘাত বা মারাত্মক একটা মানে গ্রাউন্ড যেই ওয়ার, সেটা হয়ে যাওয়ার কথা বা হয়ে যেতে পারে। সেটা হলে হয়তো আপার হ্যান্ড একটু ইরানই থাকবে, কজ আহ, ইরান গ্রাউন্ড ওয়ারের জন্য অপেক্ষা করছিল। ইরানের যে বিশাল সেনাবাহিনী আছে তারা হয়তো অপেক্ষা করছে। আবার ওদিকে আমেরিকাও এসব যুদ্ধে পারঙ্গম। যুদ্ধটা আসলে কারোর জন্য সহজ হবে না। এই যুদ্ধটা অনেক বড় হবে। আবার এদিকে ইনসাইড স্টোরি অনেক থাকবে, অনেক যুদ্ধ, অনেক ধরনের কূটনীতি চলবে। আর এর ইতিমধ্যে বড় কয়েকটা শক্তি আমেরিকার সাথে প্রথমে বলেছিল যে না, আমরা এই যুদ্ধে জয়েন করবো না, কিন্তু তাদের এয়ার বেস দিয়েছে। যেমন আপনি বলতে পারেন আম, ফ্রান্স, সরি, ইউকে, ইউনাইটেড কিংডম, তারা তাদের এয়ার বেস দিয়াগো গার্সিয়াতে ব্যবহার করার সুযোগ দিয়েছে। যেটা সুযোগ বলতে কি, ওখানে দ্বীপটা ওদেরই, আমেরিকার ওখানে ক্যান্টনমেন্ট বা আমেরিকা তাদের সৈন্য সামন্ত নিয়ে ওখানে আছে। আর ওখান থেকে যেটা যুদ্ধটা করতে পারতো না, এখন সেটা দিচ্ছে। এটার সাথে আবারও শুনলাম যে গ্রাউন্ড ফোর্স যদি আসে, তাহলে আরব আমিরাত আমেরিকার পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। সেটা লজিস্টিক সাপোর্ট হতে পারে, সৈন্য তো না, লজিস্টিক সাপোর্ট দিয়ে সাহায্য করবে। সৌদি আরব যুদ্ধটা থামাতে চাচ্ছে না। সৌদি আরব কন্টিনিউয়াসলি ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্য আমেরিকাকে আর্জ করেছে, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আর ওদিকে পিট হ্যাগসেথ, মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্প তো সমানে চিল্লাচিল্লি করে যাচ্ছেন যে তাদের কি দেখাতে পারে কি দেখাতে পারে না, এই কথাই। ডোনাল্ড ট্রাম্প তো নানান কথা বলে, আপনারা জানেন, তার এক্স হ্যান্ডেলে ট্রুথে, ট্রুথ সোশ্যালে, যেটা সবসময় বলে মানুষকে যে আমি যুদ্ধে বিজয় লাভ করেছি, আমি এটা করেছি সেটা করেছি, আবার কথা চেঞ্জ করে, আবার একটা প্রস্তাব দেয়। মানে পুরাই সাসপেন্স ভরা একটা যুদ্ধ চলছে ওখানে। আমি বলবো যে ইরানের জন্য এটা একটা অস্তিত্বের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে ইরান পড়ে গেছে। ইরানের এখান থেকে হয়তো ফিরে আসার কিছু নেই। এই ফিরে আসার কিছু নেই বলেই এখানে আসলে যুদ্ধটা কঠিন হয়ে গেছে আমেরিকা আর ইসরায়েলের জন্য। তবুও তারা সুপার পাওয়ার, তাদের শক্তিমত্তা, তাদের কৌশলের কাছে ইরান ধরাশায়ী হবে, এটাই স্বাভাবিক। তবে এখন পর্যন্ত যে টিকে আছে যুদ্ধে, এটা আসলে ইরানকে, মানে ইরানের যেই সামর্থ্য, সেই সামর্থ্যকে প্রমাণ দেয়। বা আমরা যতটুকু ভেবেছিলাম যে ইরান আসলে এই সামর্থ্যগুলোকে টিকিয়ে রাখতে পারবে না, সেটা হয়নি। বরং উল্টো হয়েছে। ইরান এখনো পর্যন্ত সমানে সমানে যুদ্ধ করে যাচ্ছে, যেটা আনকনভেনশনাল যুদ্ধ। অনেকটা মানে কোনো যুদ্ধ বিমান নেই, কোনো নৌবাহিনী নেই। সেই ক্ষেত্রে যেখানে ইসরায়েলের দূরত্ব অনেক, মার্কিন বেসগুলোর দূরত্ব অনেক, সেখানে যাওয়ার জন্য অনেকগুলো আহ, ক্ষেপণাস্ত্র বিরোধী সিস্টেমের কে পার হয়ে যেতে হয়। এত কিছুর পরেও ইরান যে পাঠাতে পারছে তাদের মিসাইল, এটা তো অনেক বড় একটা বিষয়। এখন দেখা যাক। ইয়ে, তবে হ্যাঁ, একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে ইরানের কিন্তু আহ, অনেক বড় দেশ হওয়ার কারণে শরণার্থী তেমন একটা কোনো দেশে এখনো যায়নি। যার ফলে দেখা এই যে যুদ্ধের ইম্প্যাক্ট, এটা ফাইন্যান্সিয়ালি ওদের উপরে পড়েছে। হয়তো অনেক মানুষ মারাও গেছে, কিন্তু এখনো একটা শরণার্থীর ঢল নামবে বিভিন্ন দেশে, সেটা হয়নি। গত মাসের রিপোর্টে দেখা গেছে যে তুরস্কে 11,000 ইরানিয়ান গেছে, যেটা নরমাল সময়ে যায়। আর ইরানিয়ানদের জন্য তুরস্কে 90 দিনের ভিসা থাকে আর কি। ইরানিয়ানরা 90 দিন ভিসা ছাড়া আর কি ওখানে থাকতে পারে, 90 দিনের মধ্যে যেয়ে আবার ফেরত আসতে পারে। সো এটা একটা নর্মাল প্রক্রিয়া। তুরস্ক লোকজন এদিকে যায়, আর এদিকে তো আফগানিস্তানের সীমান্ত, পাকিস্তানের সীমান্ত, এদিকে আসার কোনো মানে ওরা চাইবে না আসতে। তুরস্কে যাওয়ার কথা। বা আরেকটা
সীমান্তবর্তী অন্য কোনো দেশে যাওয়ার কথা, সেই রকম শরণার্থীর ঢল কিন্তু নামেনি। যার ফলে যুদ্ধটা অনেক ইমপ্যাক্ট তৈরি করেছে ফাইন্যান্সিয়ালি, যেটার ফলাফল ইরানকেও ভুগতে হবে আগামী ২-৩ মাস বা ৬ মাস পর থেকে আরো খারাপ অবস্থায় যাবে। কিন্তু এই মুহূর্তে শরণার্থীর ওই ঢল নামেনি, রাজনৈতিকভাবেও কন্ট্রোলে আছে। আসলে দেখা যাক। সত্যি কথায় বলতে কি এই যুদ্ধটা মানে দুই ইরানকে তো ক্ষতিগ্রস্ত করবেই, আরো পিছনে ফেলে দিবে। এটা থেকে শুধু ইরান নয়, এটার উপর ভিত্তি করে হরমুজ প্রণালীর উপরে তেলের উপরে নির্ভরশীল সমস্ত দেশগুলো সাফারার হবে। সব আমেরিকান অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতি, ভূরাজনীতি, জিওপলিটিক্স এর যতগুলো ব্যাপার আছে সবগুলোই কিন্তু এখানে একটা টাচ করে যাবে। আ সেই শঙ্কা নিয়ে আমরা আছি। শঙ্কা যেন সত্যি না হয় সেটাই আশা করব। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমাকে উৎসাহিত করবেন। যদি ভালো লাগে কমেন্টের ঘরে মন্তব্য করতে পারেন। আর কি চান সেটা আমাকে জানালে খুশি হব। অনেক ধন্যবাদ এখনকার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।